মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জামালপুর 5। আপনার সময় 20 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেটে বিষয়ে আমার বক্তব্য পেশ করছি। বক্তব্য শুরু করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে। শ্রদ্ধা জানাই 15ই আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ অন্য সদস্যবৃন্দের আত্মার প্রতি। জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, 21শে আগস্ট গ্রেনেড হামলা, স্বাধীনতা পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনে প্রাণদানকারী অকুতোভয় বীর বাঙালি সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি তার দায়িত্বের 21তম এবং এক নাগারে 16তম বাজেট উপস্থাপন করার সুযোগ এই মহান সংসদে তৈরি করে দিয়েছেন। ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে, যিনি একটি সাহসী বাজেট উপস্থাপন করেছেন এবং একটি চমৎকার সম্পূরক বাজেট দিয়েছেন। আমরা যদি বাংলাদেশের বাজেটের সমসাময়িক সময়ের হিসেবগুলো দেখি, 2006 সনে বাজেট ছিল মাত্র 64,383 কোটি টাকা। সেই বাজেটই এই 2023-24 অর্থ বছরে এসে দাঁড়িয়েছে 7,61,785 কোটি টাকা এবং সম্পূরকে এটি দাঁড়িয়েছে 7,14,418 কোটি টাকা। এই যে 2006 থেকে 2023-24 বাজেট বৃদ্ধির সংখ্যা, বাজেট বৃদ্ধির পরিমাণ 12 গুণেরও বেশি। 2024-25 অর্থ বছরের বাজেট দাঁড়িয়েছে প্রায় 8 লক্ষ কোটি টাকা। টাকার অঙ্কে 7,97,000 কোটি টাকা। এই যে বাংলাদেশের অগ্রযাত্রা অত্যন্ত ধারাবাহিক, 2009 থেকে 2023-24 এবং আগামী বছরের 24-25 বাজেট অত্যন্ত ধারাবাহিক এবং পর্যায়ক্রমিক অগ্রগতি বাংলাদেশের সাধিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা জানি সারা পৃথিবী করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলারের মূল্য বৃদ্ধি, সারা বিশ্বের রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করা, এই জিনিসগুলোকে কাটিয়ে মেধাবী প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী, অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে সুবিশাল বাজেট দিয়েছেন, সততার একটা উৎকৃষ্ট উদাহরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে। হার না মানা প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিজ্ঞা নিয়ে প্রাণপণ লড়াই করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যার কাছে জনগণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সর্বাগ্রে হচ্ছে জনগণ। মাননীয় স্পিকার, সুনির্দিষ্টভাবে
2023-24 অর্থ বছরের বাজেট নিয়ে যদি কথা বলি, এই বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 5 লক্ষ কোটি টাকা। এতগুলো প্রতিকূলতা সত্ত্বেও খুব কাছাকাছি হয়েছে আমাদের সম্পূরক বাজেট। মাত্র 22,000 কোটি টাকা কমিয়ে 4.78 লক্ষ কোটি টাকা আমাদের সম্পূরক বাজেটে দাঁড়িয়েছে। ব্যয়ের খাতে যদি হিসেব করি আমরা, তাহলে মূল বাজেটে ছিল 7,61,785 কোটি টাকা এবং সম্পূরক বাজেটে সেটি 47,367 কোটি টাকা কমে 7,14,218 কোটি টাকায় দাঁড়িয়েছে। আমরা যদি এডিপির হিসেবে যাই, 2,63,000 কোটি টাকার এডিপি, সম্পূরক বাজেটে এটি দাঁড়িয়েছে 18,000 কোটি টাকা কমে 2,45,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমরা 6.65% জিডিপি গ্রোথ সামনে রেখে বৈদেশিক ঋণ 90,700 কোটি টাকা, আভ্যন্তরীণ সম্পদ 1,60,900 কোটি টাকা এবং অনুদান মাত্র 4,400 কোটি টাকা, যেটি শতকরা হিসেবে মাত্র 1.71 ভাগ। যেখানে স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের বাজেটের বিপুল অধিকাংশ, প্রায় 100% বৈদেশিক অনুদান এর উপর নির্ভর করতে হতো। আমরা 23-24 অর্থ বছরের যে সম্পূরক বাজেট, যেটি বাজেট বক্তৃতার সারণী 5-এ আমরা দেখতে পেয়েছি, মাননীয় স্পিকার, আমি যদি 4টি ভাগে ভাগ করে বলি, মানব সম্পদ, কৃষি এবং পানি, জ্বালানি, অবকাঠামো এবং যোগাযোগ, এখানে দেখা যাবে মানব সম্পদে মূল বাজেটে বরাদ্দ ছিল 70,908 কোটি টাকা। সংশোধিত বাজেটে সেখানে 25 ভাগ কমে দাঁড়িয়েছে 52,912 কোটি টাকা। মাননীয় স্পিকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কৃষি এবং পানি, যেটি 58,118 কোটি টাকা বাজেটের বিপরীতে 11 ভাগ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 64,651 কোটি টাকা। এটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই কাজগুলো স্থানীয় সরকার, কৃষি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়গুলো বাস্তবায়ন করে থাকে। এই যে 11 ভাগ বৃদ্ধি, এটি বাংলাদেশ পরিচালনার, সরকার পরিচালনার মূল দিক নির্দেশনা এখানেই আমরা পাই। কৃষি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, পানি খাতে অধিকতর গুরুত্ব দেওয়া। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমরা যদি জ্বালানি অবকাঠামোয় যাই, তাহলে দেখা যাবে মূল বাজেটে বরাদ্দ ছিল 34,686 কোটি টাকা। সংশোধিত বাজেটে 19 ভাগ কমে সেটা হয়েছে 28,190 কোটি টাকা। আমরা যদি আরো বিস্তারিত বিভাজনে যাই, জ্বালানি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ, আমরা জানি বিদ্যুৎ বিভাগ তার সক্ষমতা অর্জন করেছেন 30,000 মেগাওয়াটেরও বেশি। সেই বিবেচনায় সংশোধিত বাজেটে বিদ্যুৎ বিভাগের বাজেট বৃদ্ধি না পেয়ে কিছুটা কমেছে, কিন্তু জ্বালানি বিভাগ যেখানে অধিকতর গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেখানে বাজেট বরাদ্দ যথার্থ রেখে বাস্তবায়নের প্রচেষ্টা চলছে। এই যে
কৃষি, স্থানীয় সরকার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সক্ষমতা এবং জ্বালানি বিভাগের সক্ষমতা বৃদ্ধি সহ প্রকল্প বাস্তবায়ন। আমি এই মহান সংসদকে বলতে চাই যে সরকার সুনির্দিষ্টভাবে এই যে দায়িত্বগুলো পালন করছে, যেটি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরেকটি উল্লেখযোগ্য ক্ষেত্র হচ্ছে আমাদের যোগাযোগ। আপনি যদি মাননীয় স্পিকার পঞ্চগড় অথবা সিলেট, খুলনা অথবা কক্সবাজার যেদিকেই যায় না কেন, ঝকঝকে সড়ক এবং নির্বিঘ্নে এই প্রতিটি দিকে যাতায়াত করার সুযোগ তৈরি করেছেন আমাদের সড়ক বিভাগ, সেতু বিভাগ এবং পাশাপাশি রেল বিভাগ। আমাদের এই মন্ত্রণালয়গুলো বাজেট ব্যবহার করার সক্ষমতা একটি বড় বিষয়। অনেক সময় আমরা দেখেছি অনেক মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ থাকে কিন্তু তারা ব্যবহার করতে পারে না। অত্যন্ত চমৎকারভাবে দেখা গেছে যে 4টি উল্লেখযোগ্য মন্ত্রণালয়ের কথা এখানে বলেছি, তারা অত্যন্ত দক্ষতার সাথে তাদের বরাদ্দকৃত অর্থ ব্যয় করে সাধারণ মানুষের কাছে সুফল পৌঁছে দিতে সক্ষম হয়েছে। নিশ্চয়ই অন্য খাতগুলোর সক্ষমতাও কম নয়। কোনো একটি মন্ত্রণালয় এককভাবে এগোতে পারে না যদি অন্য মন্ত্রণালয়গুলো তার সহযোগিতার হাত যথার্থ বাড়িয়ে না দেয়। এরপরেও মাননীয় স্পিকার, একটি কথা আছে, ভালোর চেয়ে ভালো আছে, তার চেয়েও ভালো আছে। 2015 সন থেকে সরকারি কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য বার্ষিক কর্মমূল্যায়ন চুক্তি স্বাক্ষরিত হয়ে আসছে, যেটিকে সংক্ষেপে আমরা বলি অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট, আপা। 2015 থেকে 2023 পার হয়েছি আমরা। আমি বিশ্বাস করি উপযুক্ত সময় হয়েছে এই অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্টের বিভিন্ন শর্তাবলী পুনরায় যাচাই করে দেখা, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশের জন্য এটি যথার্থ কিনা এবং সেই অনুযায়ী রিভিউ করা। গ্রামীণ সড়কে যোগাযোগ ব্যবস্থা যদি দেখা যায়, মহাসড়ক, জেলা সড়ক, উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক সবগুলোই চমৎকার। এখন আরো নজর দেওয়ার প্রয়োজন আছে গ্রামীণ সড়কগুলোর প্রতি। আমি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে আগামী দিনে স্থানীয় সড়ক যেগুলো গ্রাম থেকে গ্রামের সংযোগ, সেই দিকে অধিকতর নজর দেওয়া যায়। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীও প্রায়শই বলেন, আগে মানুষ রাস্তা দিয়ে গেলেই খাবার চাইতো, ভাত চাইতো, ভাতের ফ্যান চাইতো। পরবর্তী সময় উত্তরণ হলো মানুষ বিদ্যুৎ চায়। বিদ্যুৎ সমস্যারও সমাধান 2021 সালে হয়েছে। এখন মানুষ গ্রামীণ সড়ক চায়, বাড়ি থেকে বেরিয়েই পাকা সড়কে পা রাখতে চায়। সেজন্য মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ করব গ্রামীণ সড়কের দিকে অধিক নজর দেওয়ার জন্য। বিশেষত যে এলাকাগুলো নদী ভাঙন, চর, এই সুযোগে মাননীয় স্পিকার আমি বলবো, আমার নির্বাচনী এলাকা জামালপুর, একদিকে নদী বিধৌত, নদী ভাঙন, আরেকদিকে মধুপুরের গড়ের লাল মাটি এবং মধ্যভাগে এঁটেল মাটি, 3 রকম মাটিরই উপস্থিতি এখানে আছে, যার ফলে এখানে সড়ক নির্মাণে আরো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি 4টি প্রশ্নের জবাব এখানে নিজে নিজেই দিতে চাই। একটা হচ্ছে, রিজার্ভ কেন কমলো? ডলারের দাম কেন বাড়লো? কেন জিনিসের দাম বেশি? কেন আমাদের মুদ্রাস্ফীতি অধিকতর? মাননীয় স্পিকার, প্রথমেই যদি আমি বলি
যে রিজার্ভ কেন কমলো, এই সবগুলো কিন্তু একই সূত্রে গাথা। রিজার্ভ কমা, জ্বালানির মূল্য বৃদ্ধি, ডলারের মূল্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্য। আমরা সবাই জানি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর কারণে রাশিয়া ইউরোপে তাদের গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে গ্যাসপ্রম। এই গ্যাস কমিয়ে দেওয়ার ফলে ইউরোপিয়ান দেশগুলো খোলা বাজার থেকে গ্যাস কিনতে শুরু করলো। সেটা সিঙ্গাপুর অথবা দুবাই, যেখান থেকেই গ্যাস কিনে না কেন আমরাও একই বাজার থেকে গ্যাস কিনতাম, যার ফলে গ্যাসের মূল্যটা অত্যাধিক বেড়ে গেল। এই কারণে এই গ্যাসের মূল্য বৃদ্ধি, পাশাপাশি ওপেক তাদের উৎপাদনও কমিয়ে দিল যাতে করে অধিক মূল্যে তেল বিক্রি করা যায়। আমরা এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি। তেলের মূল্য, জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। যখনই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায়, পাশাপাশি গ্যাসের মূল্য, কয়লার মূল্য, এগুলো একই সূত্রে গাথা, তারও মূল্য বৃদ্ধি পায়। এখন কথা আসছে রেমিট্যান্স। আমাদের রেমিট্যান্স উল্লেখযোগ্য পরিমাণ কমেছে কোন একটা সময়, আবার বেড়েছেও। করোনাকালীন সময় আমরা দেখেছি রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি। তখন লোকজনের যাতায়াত কম ছিল, সে বিবেচনায় প্রপার চ্যানেলে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে। পাশাপাশি সারা পৃথিবীতে জিনিসের দাম বৃদ্ধি, তার কারণে আমদানি খরচ বেশি হয়ে গেছে। এই যে চার জিনিসের চক্র, রিজার্ভ, জ্বালানি মূল্য, ডলারের মূল্য এবং দ্রব্য মূল্য বৃদ্ধি, কাজে আমি মনে করি আমাদের ডিজেলের মূল্য, যেটি একসময় 70 থেকে 80 ডলার প্রতি ব্যারেলে ছিল, সেটা 160 ডলার পর্যন্ত উঠে গেছে। এভাবে প্রতিটি জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। অতি সম্প্রতি ফরাসি গবেষণা প্রতিষ্ঠান ক্যাপজেমিনি তারা বলেছে, মাননীয় স্পিকার, 2023 সনে বিশ্বে ধনীর সংখ্যা বেড়েছে 5.1 ভাগ, এবং এই ধনীর সংখ্যা বৃদ্ধির মূল কারণ তারা শনাক্ত করেছে তথ্য প্রযুক্তি অগ্রগতির কারণে। এই তথ্য প্রযুক্তির অগ্রগতির কারণে ধনীর কাছে আরো সম্পদ বেশি জমা হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। বাংলাদেশ সরকার ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছে কি করে গরিবের কাছে তথ্য প্রযুক্তির ডিভাইসগুলো আরো দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয়। মাননীয় স্পিকার, আমি এই সুযোগে আরো দু একটি তথ্য আপনাকে এই মহান সংসদে উপস্থাপন করতে চাই। বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, শিক্ষার হার, মাননীয় স্পিকার, 2006 সনে ছিল 45 ভাগ, সেটি এখন দাঁড়িয়েছে 76.8 ভাগে। মাননীয় স্পিকার, মাথাপিছু আয় 2006 $543 থেকে এখন প্রায় $3000, 5 গুণ বৃদ্ধি পেয়েছে। জিডিপি গ্রোথ, যেখানে করোনার কারণে সারা পৃথিবী, করোনার কারণে এবং পরবর্তী যুদ্ধের কারণে অধিকাংশ দেশে মাইনাস, গত বছরও ইউএসএ তার জিডিপির গ্রোথ ছিল 2.5 ভাগের একটু উপরে, সেখানে আমরা তার দ্বিগুণের বেশি, 7.6 ভাগ। আমাদের জিডিপির সাইজ, যেটি ছিল মাত্র 4.15 লক্ষ কোটি টাকা 2006 সনে, এটি এখন 50 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, গড় আয়ু 59 থেকে বেড়ে দাঁড়িয়েছে 74 বছরে। মাননীয় স্পিকার, আমাকে আর 2-1 মিনিট সময় দেবেন। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, যেখানে 5 মিনিট বলবেন। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যেখানে ছিল 3800 মেগাওয়াট, সেটি এখন 30,000 মেগাওয়াটে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, 2021 সনেই আমরা 100% বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। সামাজিক সুরক্ষা, যেটি একটি উন্নত দেশে পথ চলার বড় দিক নির্দেশনা, মাত্র 21.5 লক্ষ
পরিবার 2006 সনে 21.5 লক্ষ ব্যক্তি 2006 সনে সামাজিক সুরক্ষার উপকারভোগী ছিলেন, সেটি এখন প্রায় 2 কোটিতে দাঁড়িয়েছে। আমাদের শস্য উৎপাদন দ্বিগুণ হয়েছে, আমাদের শিশু মৃত্যু অর্ধেক হয়েছে, মহিলাদের কর্মে প্রবেশ 2006 এর তুলনায় 2023-এ দ্বিগুণ হয়েছে। যেটি 21.2 ভাগ ছিল সেটি 43.44 ভাগে দাঁড়িয়েছে। আমাদের মাতৃমৃত্যু, ফল উৎপাদন, সবজি উৎপাদন, মাছ, দুধ, মাংস প্রতিটি ক্ষেত্রে আমাদের অগ্রগতি ঈর্ষণীয়। অপুষ্টির হার ছিল 17.1 ভাগ 2006 সনে, সেটি 2023-এ দাঁড়িয়েছে 10 ভাগে। চমৎকার উদাহরণ হয়েছে দরিদ্র এবং অতি দরিদ্র। দারিদ্র্যের হার ছিল 2006-এ 40 ভাগের বেশি, সেটি এখন অর্ধেকের কমে 18.7 ভাগে দাঁড়িয়েছে। অতি দরিদ্রের সংখ্যা, মাননীয় স্পিকার, যেটা 25 ভাগ ছিল সেটা 2023-এ দাঁড়িয়েছে মাত্র 5.6 ভাগে। এগুলো হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অল্প কয়েকটি উদাহরণ মাত্র। আমরা যতগুলো ক্ষেত্র চিন্তা করব, যতটি বিষয় আলোচনা করব, সামাজিক অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশের অগ্রগতি সারা বিশ্বে ঈর্ষণীয়। মাননীয় স্পিকার, আমি আমার নিজ জেলা সম্পর্কে 2-1টি কথা বলে শেষ করব। আমি সড়ক অবকাঠামোর কথা বলেছি। আমার সংসদীয় আসন এলাকায় 1400 কিলোমিটার রাস্তার মধ্যে 1000 কিলোমিটার রাস্তা কাঁচা। আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। একইভাবে স্কুল, কলেজ এগুলোর অবস্থা আরো খারাপ। আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। জামালপুরে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হয়েছে, যে অর্থনৈতিক অঞ্চলের কাজ এখনো অসম্পূর্ণ আছে। অনেকগুলো শিল্প কারখানা তাদের নির্মাণ কাজ চালু রেখেছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই ইকোনমিক জোনের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ জানাবো। এই জেলায় দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং, প্রকল্প সহ তথ্য প্রযুক্তির প্রকল্পগুলোর দিকে আরো নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয়, আগে জিজ্ঞেস করা হতো কোন জেলায় রেল লাইন নাই, এখন যদি জিজ্ঞেস করা হয় কোন বিভাগে বিমানবন্দর নাই, এটা ময়মনসিংহ বিভাগে বিমানবন্দর নাই, আর সকল বিভাগে বিমানবন্দর আছে। আমি আপনার মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি স্বনির্বদ্ধ দৃষ্টি আকর্ষণ করব যে ময়মনসিংহ বিভাগে কোন উপযুক্ত স্থানে একটি বিমানবন্দর স্থাপন করা যায় কিনা। মাননীয় স্পিকার, আমরা 2023-24 অর্থ বছর অনেকগুলো প্রতিকূলতা, অনেকগুলো ঘাত প্রতিঘাত সয়ে সামনের দিকে এগিয়েছি। 2024-25 অর্থ বছরের এই যে 7,97,000 কোটি টাকার বাজেট, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় সারা দেশ এই বাজেটটি বছরের শুরু থেকেই বাস্তবায়নের চেষ্টা করবে। মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে সম্পূরক বাজেটের উপর প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।